হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের সমস্ত কোশ্চেন 926 পেজের যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ থেকে এসিকিউ লং কোশ্চেন সব ধরনের। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে যেটা প্রধানত কাজ করে সেটা হচ্ছে অপশান খ, অর্থাৎ নদী। মরু অঞ্চলের শুষ্ক নদী খাত হলো ওয়াদি নামে পরিচিত, অর্থাৎ অপশান ঘ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কোন নামে ডাকা হয়? অপশান খ হবে টুইস্টার। সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে যে স্রোত, সেটা হবে অপশান খ, অর্থাৎ ক্যানারি স্রোত। 1840 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন কে? স্কোনবি হবে, অর্থাৎ অপশান ক। জলবায়ুগত মরুদ্যান বলা হয়, অপশান ক হবে কুইটোকে। ইউট্রোফিকেশন মূলত যে বজ্রের প্রভাবে হয় তা হলো কি? সেটা হলো কৃষিজ বজ্র, অর্থাৎ অপশান ঘ হবে। ভারতের উচ্চতম মালভূমি হলো কোনটা হবে? অপশান ক হবে লাদাখ। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, অপশান গ হবে ফালি চাষ। ভারতে কফির পাত্র বলা হয় কাকে? কর্ণাটককে, অর্থাৎ অপশান খ হবে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? অপশান ক হবে সালেম। প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য নয়? এটা হবে অপশান ঘ, অর্থাৎ জল দূষণ নিয়ন্ত্রণ। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত তা হলো, অপশান গ হবে সড়ক পথ। এই কোশ্চেনটা অনেকবারই এসছে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটা হলো অপশান ক, অর্থাৎ বাদামি রঙে। নেক্সট পেজে এটা আছে শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করতে বলা হয়েছে 2.1-এ। ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হিমবাহের ক্ষয়কার্যের ফলে, এটা অশুদ্ধ হবে, কারণ ক্যানিয়ন নদীর ভূমি ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। রেড ইন্ডিয়ানরা তুষার ভক্ষক নামকরণ করেন ফন বায়ুকে, ফন হবে না, এটা অশুদ্ধ হবে। মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ, এটা কিন্তু শুদ্ধ হবে। দাক্ষিণাত্যের বিচ্ছিন্ন অংশ হচ্ছে মেঘালয় মালভূমি। ল্যাটেরাইট মাটি তুলা চাষের বিশেষ উপযোগী বলে একে ব্ল্যাক কটন সয়েল বলা হয়, এটা কিন্তু অশুদ্ধ। ল্যাটেরাইটকে ব্ল্যাক কটন সয়েল বলা হয় না, ল্যাটেরাইটে তুলো চাষ হয় না। ভারতের দীর্ঘতম সেচ খাল হলো সারদা খাল, এটাও অশুদ্ধ হবে। ভারতে প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ হলো জিএমএস, এটাও অশুদ্ধ হবে। টোপোসিটে নিত্যবহ নদীকে নীল রং দিয়ে দেখানো হয়, এটা শুদ্ধ। টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা টোপোসিট যেটাকে বলা হয়, সেখানে হচ্ছে নিত্যবহ নদীকে নীল রঙে দেখানো হয়। এবারে 2.2-তে যে শূন্যস্থান পূরণগুলো আছে, ক্ষয়ের শেষ সীমা ধারণা দেন ড্যাশ, পাওয়েল হবে। বাতাসে ভাসমান আণুবীক্ষণিক বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা, লবণকণাকে একত্রে কি বলা হয়? একত্রে অ্যারোসল বলা হয়, অ্যান্সার অ্যারোসল হবে। ইরমিঙ্গার স্রোত দেখা যায় ড্যাশ মহাসাগরে, এরা অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর। কাশ্মীর উপত্যকার কারেওয়া মৃত্তিকা ড্যাশ চাষের জন্য বিখ্যাত। কাশ্মীর উপত্যকায় যে কারেওয়া মৃত্তিকা, মেনলি জাফরান চাষ করা হয়, অর্থাৎ যেটা কেশর বলি আমরা, জাফরান চাষের জন্য বিখ্যাত। ক্রান্তীয় পূবালি জেট ড্যাশ মৌসুমী বায়ুতে ভারতে আসতে বাধ্য করে। ক্রান্তীয় পূবালি জেট হচ্ছে মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, অ্যান্সার হবে মৌসুমী বায়ু। রাজস্থানের মরুভূমি চলওয়ান বাড়িগুলিকে ড্যাশ নামে পরিচিত, এটার অ্যান্সার হবে ধ্রিয়ান নামে পরিচিত। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম ড্যাশ, এটা পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল হবে, অথবা শিলং হিসেবে দেওয়া যেতে পারে। জায়গাটার নাম শিলং, বা লিখতে পারে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল। এবার 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপের নাম লেখো। এর অ্যান্সারগুলো দেখে নাও। পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ হচ্ছে মাজুলি। বাস্কেট অফ এগ ট্রপোগ্রাফি কাকে বলা হয়? ড্রামলিনকে। ডামলিন হবে না, এখানে একটা রফলা মিস্টেক হয়ে গেছে, ড্রামলিন হবে। বাস্কেট অফ এগ ট্রপোগ্রাফি। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ক্রান্তীয় সমুদ্রে প্রধানত উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়। ইউরেনিয়াম কোন ধরনের বজ্র? ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় বজ্র হবে। কেরালা উপকূলের উপহ্রদগুলি স্থানীয় ভাষায় কি বলে? কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল নামে পরিচিত বা কয়াল বলে। নেক্সট এটা আছে 2.3.6-এ, ভারতের সর্বাধুনিক বন্দরটি হলো কি? ভারতের সর্বাধুনিক বন্দরটি হলো মুম্বাই, বা নিউ মুম্বাই বা নেভি মুম্বাই বলে, যেটা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রণ দহনকে কি বলে? অতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে ইনসারেশন বা ভস্মীকরণ বলা হয়। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রণী? ভারতের মধ্যে তামিলনাড়ু রাজ্যে হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ সর্বাধিক অগ্রণী, যাকে ইংলিশে রেন ওয়াটার হারভেস্টিং বলা হয়।
এবার 2.4-এ যেটা আছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে বলছে। সিএফসির সঙ্গে এখানে মেনলি গ্রিন হাউস গ্যাস হবে। ব্লেজারটা তীব্র তুষার ঝড়, এটা হচ্ছে মেরু বা উপমেরু অঞ্চলে দেখা যায়। তারপরে যেটা আছে লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। আর টোপোগ্রাফিক্যাল মানচিত্র যেটা আছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ হবে। এবার হচ্ছে বিভাগ গ বা 3.1 থেকে যেসব কোশ্চেনগুলো আছে 2 নম্বরের কোশ্চেন দেখে নাও। ক্ষয়ীভবন কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা উৎপত্তি স্থল থেকে অন্যত্র ক্ষয়িত পদার্থ পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় এবং ক্ষয়ের শেষ সীমায় এসে উপনীত হয়, তাকে ক্ষয়ীভবন বলা হয়। অ্যান্সারটা একটু ভালো করে দেখবে। সমুদ্র স্রোতের সংজ্ঞা দিতে বলেছে, দেওয়া আছে বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা হবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, উষ্ণতা দেখে নেবে, ঘনত্ব এবং মহাদেশ ও দ্বীপপুঞ্জের অবস্থানজনিত কারণে যখন সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানের দিকে চলাচল করে তখন থেকে সমুদ্র স্রোত বলা হয়। অশ্বক্ষাংশ কাকে বলে? অ্যান্সারটা একটু বড় দেওয়া আছে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন একটু বৈশিষ্ট্য পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করবে। অ্যান্সারটা বড় দেওয়া আছে, তাও দেখবে। নিরক্ষরেখা থেকে প্রায় 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে বায়ুচাপ বেশি এবং বাতাস প্রায় থাকে না বললেই চলে, ফলে পালতোলা জাহাজগুলি এখানে প্রায়ই আটকে যেত, আর এই কারণে এর নাম হচ্ছে অশ্বক্ষাংশ। বা এই সময় হচ্ছে এখানে ঘোড়া ভর্তি জাহাজ থেকে অতিরিক্ত ওজন কমানোর জন্য ঘোড়াদের সমুদ্রে ফেলে দিত নাবিকরা। এই শান্ত শুষ্ক অঞ্চলগুলিতে বায়ুর নিম্নমুখী প্রবাহের কারণে বৃষ্টিপাতও কম হয়, যা কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। এর কিছু বৈশিষ্ট্য পয়েন্ট আকারে দেওয়া আছে, দেখে নেবে। অবস্থান নিরক্ষরেখা থেকে প্রায় 30 থেকে 38 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ বরাবর ঘটে। বায়ুচাপ কি? উচ্চচাপ বিরাজ করে, কারণ উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে শীতল ও ভারী বায়ু এখানে নেমে আসে। আর বাতাস কি হয়? বাতাস খুব শান্ত থাকে, প্রায় থাকে না বলেই চলে। দোলড্রামের বিপরীত, দোলড্রামে কিন্তু বাতাস থাকে, এখানে বাতাসটা থাকে না। এবার নেক্সট এটা 3.2 এর কোশ্চেন আছে, দেখো। বায়ুমণ্ডলে এরোসোলের গুরুত্ব আলোচনা করো। বায়ুমণ্ডলে এরোসোলের গুরুত্ব অপরিসীম, কারণ এটি মেঘ ও বৃষ্টি সৃষ্টিতে সাহায্য করে, সূর্যের আলো বিচ্ছুরিত শোষণ করে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে, আকাশকে নীল দেখায় এবং গোধূলি ও উষা তৈরি করে, যা আবহাওয়ার একটি অপরিহার্য অংশ। এর গুরুত্বপূর্ণ ভূমিকা তার পয়েন্ট করে দেওয়া আছে, দেখবে। মেঘ ও বৃষ্টি গঠনে কীভাবে সাহায্য করে, জলবায়ু নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে, যেটা বিকিরণের মাধ্যমে, শীতলীকরণ করে, উষ্ণায়ন বাড়ায়, আর হচ্ছে আকাশের রং ও দৃশ্যমানতা এর উপর নির্ভর করে। এইগুলাই এরোসোলের গুরুত্ব, পয়েন্টগুলো একটু ডিসকাস করে দেওয়া আছে, দেখে নেবে। সবাত ও অবাত কম্পোস্টিং কাকে বলা হয়? যাকে অ্যারোবিক আর অ্যানারোবিক কম্পোস্টিং বলা হয়। সবাত কম্পোস্টিং এবং অবাত কম্পোস্টিং, সবাতটাকে অ্যারোবিক আর অবাতটাকে অ্যানারোবিক কম্পোস্টিং বলা হয়। এটা হচ্ছে বজ্রপচনের দুটো ভিন্ন পদ্ধতি। যেটা হচ্ছে অ্যারোবিক বা সবাত কম্পোস্টিং, এই প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে অণুজীব দ্বারা জৈব পদার্থ পচানো হয়, এটি দ্রুত হয় এবং সাধারণত গন্ধ কম হয় এর ফলে। আর অবাত কম্পোস্টিং বা অ্যানারোবিক কম্পোস্টিং, যেটা এই প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে অণুজীব দ্বারা জৈব পদার্থ পচানো হয়, এটি ধীর গতিতে হয় এবং মিথেন গ্যাস তৈরি করে। অথবা ম্যানিওর পিট, এর অথবা কোশ্চেন যেটা আছে, ম্যানিওর পিট কি? ম্যানিওর পিট হলো খামারে পশু পাখির বজ্র, যেমন গোবর, প্রস্রাব ইত্যাদি সংগ্রহ ও সংরক্ষণের জন্য তৈরি করা একটি ভূগর্ভস্থ গর্ত বা ট্যাঙ্ক, যা বর্জ্যকে পচিয়ে জৈব সার তৈরি করতে সাহায্য করে এবং সহজে পরিষ্কার করার সুবিধা দেয়। তবে এতে বিপজ্জনক গ্যাস নির্গত হওয়ার ঝুঁকি থাকে, কিন্তু সবাত বা অবাত কম্পোস্টিংয়ে এটা থাকে না। ম্যানিওর পিটে হয়তো কিছুটা থাকে। এর উদ্দেশ্য কি? যেটা ম্যানিওর পিট আছে, প্রাণী সম্পদে মলমূত্র জমা করে রাখা এবং সেগুলিকে অ্যানারোবিক বা অক্সিজেন বিহীন পরিবেশে পচিয়ে কার্যকর সার তৈরি করে। এর ঝুঁকি কি? পচনের ফলে মিথেন ও হাইড্রোজেন সালফাইড এর মতো বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, যা বিপজ্জনক। এবারে আশ্বিনের ঝড় কি? 3.4-এ যে কোশ্চেন আছে, শরৎকালে বিশেষ করে আশ্বিন মাসে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় বা নিম্নচাপজনিত ঝড়, যা সাধারণত বর্ষার শেষে বা পুজোর সময় এটা দেখা যায়। আশ্বিনের ঝড়ের কিছু বৈশিষ্ট্য আছে। সময়, কোন সময় এটা হয়? মেনলি হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ঘটে, যা আশ্বিন মাস যখন বাংলায়, যেটা বর্ষা মৌসুমের শেষ ভাগে। কারণ কি? বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে এই ঝড় তৈরি হয়। আর এর প্রভাব কোথায় পড়ে? এই ঝড় প্রচুর বৃষ্টি, তীব্র বাতাস, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়, যা আমন ধান বা ফসলের ব্যাপক ক্ষতি করে, অর্থাৎ আমন চাষের সময় যে ঝড়টা আসে। নেক্সট কোশ্চেন কি আছে? এর অথবার কোশ্চেন আছে, জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন কি? জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন মূলত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা বিশ্বে জনসংখ্যার অস্বাভাবিক ও দ্রুত বৃদ্ধিকে বোঝায়, যা সাধারণত জন্মহারের তুলনায় মৃত্যুহার কমে যায়, অর্থাৎ বার্থ রেটের তুলনায় হচ্ছে ডেথ রেটটা
বা মর্টালিটি রেটটা খুব পরিমাণে কমে যায়, এবং উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাবের কারণে ঘটে। এর ফলে খাদ্য, বাসস্থান, শিক্ষা ও পরিবেশগত সমস্যা তৈরি হয়। এর প্রধান কারণ কি? উচ্চ জন্মহার, পয়েন্ট করে দেওয়া আছে দেখবে, উচ্চ জন্মহার, নিরক্ষরতা, কুসংস্কার, ছোট পরিবার সম্পর্কে ধারণার অভাব। 2 নম্বরে আছে নিম্ন মৃত্যুহার, উন্নত চিকিৎসা, টিকাকরণ, স্বাস্থ্য সুবিধার কারণে শিশু মৃত্যু ও সাধারণ মৃত্যুহার কমে যায়। সুবিধারটা ওটা বাংলায় হবে, ইংলিশে টাইপ হয়ে গেছে কোনো কারণে। দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক পরিবর্তন, উন্নত জীবনযাত্রার কারণে মানুষের গড় আয়ুটা বৃদ্ধি পায়। এবার 3.5 আছে ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখে। এর মূল লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সমতা এবং পরিবেশগত সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা। এর অথবা কোশ্চেন যেটা আছে অনুসারী শিল্প বা অ্যানিসিলারি ইন্ডাস্ট্রি, যেটা আছে অ্যানিসিলারি ইন্ডাস্ট্রি হলো সেই সব ছোট বা মাঝারি শিল্প প্রতিষ্ঠান যা কোনো একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে, বা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল, যন্ত্রাংশ এবং সহযোগী পরিষেবাও সরবরাহ করে, অর্থাৎ কেন্দ্র করে গড়ে ওঠে এবং সেই বৃহৎ শিল্পকে বিভিন্ন কাঁচামাল বা ছোটোখাটো যেসব দ্রব্যাদি সেগুলো সরবরাহ করে থাকে, সেটাকেই হচ্ছে অ্যানিসিলারি ইন্ডাস্ট্রি বা বাংলায় যাকে অনুসারী শিল্প বলছে। প্রচলিত প্রতীক চিহ্ন বলতে কি বোঝো? 3.6 কোশ্চেন। প্রচলিত প্রতীক চিহ্ন বলতে বোঝায় মূলত মানচিত্র বা অন্যান্য চিত্রে ব্যবহৃত এমন কিছু সার্বজনীনভাবে স্বীকৃত, যেটা হচ্ছে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি ভাবে হচ্ছে স্বীকৃত মানসম্মত চিহ্ন, যা সংকেত, স্থান, বস্তু বা ধারণা সংক্ষেপে ও সহজে বোঝাতে সাহায্য করে, যেমন রাস্তা, নদী, শহর, রেলপথ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সীমিত জায়গায় অনেক তথ্য দেয়। উদ্দেশ্য কি? মানচিত্রে প্রচুর তথ্য কম জায়গায় উপস্থাপন করা যায়, যাতে ভাষা জানা না থাকলেও মানচিত্র পড়া যায়। অর্থাৎ যে কোনো দেশের মানচিত্র, যে কোনো দেশের যে কেউ যারা মানচিত্র সম্পর্কে ধারণা আছে সে পড়তেই পারবে, কারণ ওটা ইন্টারন্যাশনালি স্বীকৃত যেসব প্রতীক চিহ্নগুলো ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন আছে অথবার কোশ্চেন, তড়িৎচুম্বকীয় বর্ণালী কি বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যেটাকে ইংলিশে বলছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো মহাবিশ্বে বিদ্যমান সব ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্কের ভিত্তিতে সাজানো একটি বিন্যাস। এই বর্ণালী অবিচ্ছিন্ন এবং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এর মধ্যে কি কি আছে? রেডিও তরঙ্গ আছে, মাইক্রোওয়েভ আছে, ইনফ্রারেড আছে, যেটাকে বাংলায় অবলোহিত রশ্মিও বলা হয়, দৃশ্যমান আলো আছে, অতিবেগুনি বা এক্স রে, আলট্রাভায়োলেট রে আছে, আর এক্স রে আছে, গামা রে আছে। রেডিও তরঙ্গটা কি? এটা হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গ। মাইক্রোওয়েভ হচ্ছে রেডিও তরঙ্গের চেয়ে ছোট, রেডিওটা দীর্ঘ, এটা কিন্তু মাইক্রোওয়েভ যেহেতু ছোট তরঙ্গ দৈর্ঘ্যের। ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, এটা তাপ বিকিরণ হিসেবে পরিচিত। ইনফ্রারেডের সাহায্যে স্যাটেলাইট মেনলি কাজ করে বা উপগ্রহ হচ্ছে কাজ করে, যেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর বা প্যাসিভ সেন্সর, যে কোনো সেন্সরই হচ্ছে এই তরঙ্গটাকেই বেশি গ্রহণ করে। দৃশ্যমান আলো আছে, মানুষের চোখে দৃশ্যমান বর্ণালী যেটা। অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেটা আছে, দৃশ্যমান আলো হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের। এক্স রে আছে, চিকিৎসা ও শিল্পে ব্যবহৃত হয় বর্তমানে। আর গামা রশ্মি এটা আছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য এবং সর্বোচ্চ শক্তি সম্পন্ন। গামা রেটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক রে এর মধ্যে। এবারে নেক্সট যেটা আছে বিভাগ ঘয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, 3 নম্বরের সম্ভবত। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লিখতে বলছে, বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখে নাও একটু। যেটা আছে প্রথমে আছে বায়ুর দিক আছে, বায়ুর দিকটা দেখবে, আকৃতি কীরকম হয় দেওয়া আছে দেখবে, পার্শ্বস্থ খাঁজটা দেখবে, আর গঠনকারী বাতাস মানে কোন ধরনের বাতাস এটাকে গঠন করে, কোন বালিয়াড়িকে, এটা পয়েন্ট করে দেওয়া আছে, দেখে নেবে। এবারে এর অথবার কোশ্চেনে আছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টির কারণ কি? কোশ্চেনটা বারবার আছে এবিটিএতেও, অতএব কোশ্চেনটাকে একটু মন দিয়ে পড়বে। বাণিজ্য ব্যয়ের প্রভাব বা ট্রেড উইন্ডস। 2 নম্বরে যেটা আছে ঠান্ডা সমুদ্রসৈকত বা কোল্ড ওশেন কারেন্টস। 3 নম্বরে আছে রেন শ্যাডো এফেক্ট বা বৃষ্টির ছায়া প্রভাব। 4 নম্বরে যেটা আছে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট আছে। এই পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোকে একটু ভালোভাবে দেখবে। নেক্সট বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা আছে, অর্থাৎ রেডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। 3R, এই কোশ্চেনটা আগে অনেকবার আছে বা আগের ভিডিওগুলোতে বড় করে দেখতে পাবে তুমি, রিডিউস, রিইউজ আর রিসাইকেল, বর্জ্য ব্যবস্থাপনায় 3R। এই কোশ্চেনটা বারবার আসে বা পরীক্ষা আসার চান্সও আছে। নেক্সট যে কোশ্চেনটা আছে তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায় লেখো। সিগ্রিগেশন আছে, অর্থাৎ বর্জ্য পৃথকীকরণ আছে। ভৌত চিকিৎসা আছে, ফিজিক্যাল ট্রিটমেন্ট আছে। থিতানো বা সেডিমেন্টেশন আছে। জৈব চিকিৎসা, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আছে। নেক্সট ট্রিটমেন্ট হচ্ছে রুট জোন ট্রিটমেন্ট আছে, যেটা সেপটিক ট্যাঙ্কের মাধ্যমে করা হয়। কেমিক্যাল ট্রিটমেন্ট আছে,
যেটা শিল্পজাত বর্জ্য প্রাণী শোধনাগার থেকে রাসায়নিক পদার্থ ব্যবহার করে ক্ষতিকর উপাদানগুলিকে নিষ্ক্রিয় করা হয়, সেটাকেই উম, হচ্ছে আমার কেমিক্যাল ট্রিটমেন্ট বলেছে। আর পুনর্ব্যবহার ও পুনর্ব্যবহার আছে, রিইউজ অ্যান্ড রিসাইকেল আছে। পয়েন্টগুলো একটু ভালো করে দেখবে। আর নেক্সট যেটা লাস্ট যেটা আছে সেফ ডিসপোজাল, অর্থাৎ তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়। এই স্টেপগুলোর মাধ্যমে করা হয়, এখানে প্রত্যেকটা স্টেপই লিখতে হবে যে পয়েন্ট আছে। নেক্সট কোশ্চেন আছে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে বলেছে। এটা তো সহজ কোশ্চেন। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি কি? লবণাক্ত জলাবদ্ধ পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষ অভিযোজন। লবণাক্ত সহনশীলতার মধ্যে তো থাকবে অবশ্যই, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট শ্বাসমূল থাকে। 3 নম্বরে ঠেসমূল থাকে। 4 নম্বরে যেটা মেন একটা হচ্ছে জরায়ু জঙ্কুর ওরকম দেখা যায়, অর্থাৎ বীজ গাছে থাকা অবস্থায় বা ফলের মধ্যে থাকা অবস্থায় মাটিতে পড়ার আগেই অঙ্কুরিত হয়ে যায়। আর্দ্র জলবায়ু প্রয়োজন হয় এর জন্য। এই উদ্ভিদগুলি সাধারণত আর্দ্র জলবায়ু এবং উপকূলীয় অঞ্চলে জন্মায়। পয়েন্টগুলো জাস্ট দেখবে, ভালো করে বলবে। এটা বেশি পড়ার দরকার নেই, মোটামুটি দেখলেই চলবে। নেক্সট যেটা আছে অথবা কোশ্চেন, মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ ব্যাখ্যা করো। মৌসুমী বায়ু এমন একটি বায়ু বা মৌসুম অনুযায়ী দিক পরিবর্তন করে এবং বিভিন্ন আবহাওয়ার পরিবর্তন আনে। এরা মূলত স্থল ও সমুদ্রের তাপমাত্রার পার্থক্যের কারণে গঠিত হয়। স্থলবায়ু ও সমুদ্রের বায়ু, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আছে মৌসুমী বায়ুর কাজ আছে। 3 নম্বর পয়েন্টে যেটা আছে আমার বৃহৎ সংস্করণ হওয়ার কারণ দেওয়া আছে, দেখবে। 4 নম্বর পয়েন্ট আর কিছু নেই, তিনটাই পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ তিনটা পয়েন্টের মাধ্যমেই ব্যাখ্যা করা যেতে পারে মৌসুমী বায়ুকে স্থলবায়ু সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ। যেহেতু 3 নম্বর কোশ্চেন, এর বেশি পয়েন্ট দেওয়া হবে। এরপরে 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে বিভাগ তে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। উপগ্রহ চিত্রের শ্রেণী বিভাগ করে সংজ্ঞা দিতে বলেছে, ফার্স্ট কোশ্চেন। 4.4-এ, অর্থাৎ এর আগের কোশ্চেন। এখানে একটা মনে হয় মিস্টেক হয়ে গেছে, একটু দেখবে। এর আগের কোশ্চেন 4.4-এর কোশ্চেন, অর্থাৎ উপগ্রহ চিত্রকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের চিত্র তোলা হলে তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলা হয়। দূর থেকে সংবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই চিত্র প্রস্তুত করা হয়, যেখানে কোনো বস্তুকে সরাসরি স্পর্শ করা হয় না। উপগ্রহ চিত্রের শ্রেণী বিভাগ করা হয়েছে। উপগ্রহ চিত্রকে সাধারণত রেজলিউশন বা সংবেদক যন্ত্রের ধরনের উপর ভিত্তি করে বিভিন্নভাবে ভাগ করা যায়। প্রধানত দুই প্রকারের সংবেদক ব্যবহৃত হয়, একটা হচ্ছে প্যাসিভ সেন্সর, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর। প্যাসিভ সেন্সরটা হচ্ছে যেটা হচ্ছে অন্য কারোর আলো নিয়ে তথ্য সংগ্রহ করে, আর অ্যাক্টিভ সেন্সর হচ্ছে নিজের তরঙ্গ দৈর্ঘ্য বা নিজের আলোক তরঙ্গ পাঠিয়ে চিত্র সংগ্রহ করে। উদাহরণ দেওয়া আছে প্যাসিভের ল্যান্ডসেট, স্পট ইত্যাদি, আর অ্যাক্টিভের হচ্ছে র্যাডার। এর অথবার কোশ্চেন আছে দূরসংবেদন ব্যবস্থা বা রিমোট সেন্সিং ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। দূরসংবেদন বা রিমোট সেন্সিং হলো কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। সরাসরি শারীরিক সংস্পর্শ ছাড়াই সাধারণত স্যাটেলাইট ব্যবহার করে ডেটা সংগ্রহ করা হয়। দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি নিচে উল্লেখ করা হয়েছে। সুবিধাগুলো দেওয়া আছে দেখো, দ্রুত যোগাযোগ, সময় ও শ্রম সাশ্রয় করে। 3 নম্বর তথ্য সহজলভ্যতা হয়, দূরবর্তী অংশ নিয়ন্ত্রণ করা যায়। আর অসুবিধাগুলো হলো অতিরিক্ত খরচ, কারণ রিমোট সেন্সিং ব্যবস্থার খরচ অত্যাধিক। সংবেদনশীলতার উপর নির্ভরতা। আর নেক্সট যে লাস্ট পয়েন্ট আছে প্রযুক্তিগত ত্রুটি। এই পয়েন্টগুলো একটু দেখে নেবে, সবগুলাই দেওয়া আছে। নেক্সট আছে 5.1.1-এ যে কোশ্চেনটা এখানটাই ছিল, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ। একটু হয়তো সাজানোটা গোলমাল হয়ে গেছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ হলো হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা একটা হবে, ইউ শেপড ভ্যালি। আর 2 নম্বর যেটা আছে এরিটি বা অ্যারেট। 3 নম্বরে আছে সার্ক বা কোরি। তিনটাই পয়েন্ট করে দেওয়া আছে, পাশের ছবিটা দেওয়া আছে, ছবি আঁকার চেষ্টা করবে, আগে থেকে প্র্যাকটিস করবে, কারণ ছবি আঁকতেই হবে। চিত্র সহ বর্ণনা করতে বলছে বা সচিত্র বর্ণনা করতে। চিত্র সহ বিভিন্ন প্রকার বদ্বীপ এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। বদ্বীপ বদ্বীপ হলো নদীর মোহনায় পলি, কাদা এবং বালির সঞ্চয়নের ফলে সৃষ্ট একটি ত্রিভুজাকার মাত্রাহীন বা আকৃতি ভূমি। যখন কোনো নদী, সাগর, হ্রদ বা জলাশয় মিলিত হয় তখন মোহনায় স্রোতের গতিবেগ কমে যায়, ফলে নদীবাহিত পদার্থগুলি জমা হতে থাকে এবং বদ্বীপ সৃষ্টি করে। 3টা টাইপ দেওয়া আছে, একটা ধনুকাকৃতি বদ্বীপ, একটা পাখির পায়ের মতো বা বার্ডস ফুট ডেল্টা, আর একটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বা কাসপেটা ডেল্টা। 3টার উদাহরণ দেওয়া আছে, 3টাই দেখে নেবে। নেক্সট চিত্র দেওয়া আছে, চিত্র আঁকার চেষ্টা করবে, সবগুলোরই চিত্র দেওয়া আছে।
পৃথিবীর বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ, এই কোশ্চেনটা অনেকবারই এসছে, উষ্ণ বায়ু 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট শীতল বায়ু, 3 নম্বর পয়েন্ট এ আছে জলীয় বাষ্পের পরিমাণ আছে, আর্দ্রতা হিউমিডিটি, তারপরে 5 নম্বরে পৃথিবীর আবর্তন যেটা কোরিওলিস এফেক্ট, 6 নম্বরে আছে ভূপৃষ্ঠের ধরন, স্থল ও জলভাগ সম্পর্কে দেওয়া আছে। নেক্সট 5.1.4 আছে পৃথিবীর ওজোন স্তর বিন্যাসের প্রভাবগুলি আলোচনা করো। এখানে অতিবেগুনি রশ্মির প্রভাব তো মেনলি হয়ে থাকবে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই স্তরে ক্ষতিগ্রস্ত হলো আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায়। 2 নম্বরের পয়েন্ট আছে জলবায়ু পরিবর্তন, 3 নম্বরে আছে বাস্তুতন্ত্রের ক্ষতি। 5.2-তে এইসব কোশ্চেনগুলো আছে, দেখে নাও। নেক্সট, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি বর্ণনা করতে বলেছে। প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, 4টা শ্রেণীবিভাগ আছে। টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় আছে, 2 নম্বরে হিমাদ্রি বা উচ্চ হিমালয় আছে, 3 নম্বরে হিমালয় বা মধ্য হিমালয় আছে বা অবহিমালয় যাকে বলে, 4 নম্বরে শিবালিক বা বহি হিমালয় বলে। 4টাকেই পয়েন্ট করে দেওয়া আছে। উচ্চতা কত, কি কি বৈশিষ্ট্য আছে একটু দেখবে। 5.2.2-তে এসব কোশ্চেন আছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্য তুলনা করতে বলেছে। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের প্রধান পার্থক্যগুলি নিচে উল্লেখ করা হলো। 1 নম্বরে অবস্থান আছে, 2 নম্বরে প্রকৃতি কীরকম, 3 নম্বরে নদী ও বদ্বীপ, 4 নম্বরে আছে সমুদ্র সৈকত, 5 নম্বরে আছে বন্দরের অবস্থান, অর্থাৎ মুম্বাই, কোচিন এটসেট্রা বন্দর আছে। কোশ্চেনটা একটু দেখবে। তারপরে 5.2.3-তে আছে ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এগুলো এমনি লেখা যায়। ভারতে ইক্ষু চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন, 100 থেকে 150 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এঁটেল বা পলিমাটির মতো যেখানে জল ধারণ ক্ষমতাযুক্ত উর্বর মাটির প্রয়োজন হয়। এই পয়েন্টগুলাই দেওয়া আছে, পরবর্তীতে 1, 2, 3, 4 করে পয়েন্ট দেওয়া আছে। একটা জলবায়ু আছে কী ধরনের লাগে, মৃত্তিকা কী ধরনের লাগে, 3 নম্বরে ভূপ্রকৃতি কেমন, 4 নম্বরে অন্যান্য কারণের মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, সেচ, শ্রম এটসেট্রা। 5.2.4-এ যেটা আছে, ভারতের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলির পরিচয় দিতে বলেছে। ভারতের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলির পরিচয় নিচে দেওয়া হলো। 1 নম্বরে যেটা আছে জামশেদপুর আছে ঝাড়খণ্ডের, 2 নম্বরে আছে দুর্গাপুর পশ্চিমবঙ্গ, 3 নম্বরে আছে ভ্যালি কর্পোরেশন ডিভিসি যেটা আছে, 4 নম্বরে ভিলাই আছে ছত্তিশগড়ের, 5 নম্বরে আছে আমার রাউরকেল্লা উড়িষ্যার, 6 নম্বরে বোকারো হচ্ছে ঝাড়খণ্ডের। নেক্সট এইটুকুই, থ্যাংক ইউ।